মালিহার মনে বিষণ্ণতা জায়গা করে নিয়েছে, অবশ্যই তার জাওয়াদের অদ্ভুত কর্মকাণ্ডে। কাল রাতে যখন নতুন মোবাইল ফোন সেট করা হলো, তখন জাওয়াদ নিজেই আগ বাড়িয়ে বলল, তোমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, তারপর আমরা ম্যারিড স্ট্যাটাস দিই। মালিহা জাওয়াদের এহেন প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যায়। তারপর তারা ফেসবুক ফ্রেন্ড হয়ে আইডি মেনশন করে ম্যারিড স্ট্যাটাস দেয়। এ পর্যন্ত সবই ঠিক ছিল। এশা নামাজ পড়তে স্বাভাবিকভাবে গিয়েছিল, কিন্তু ফিরল অস্বাভাবিকভাবে। মালিহা জাওয়াদের এমন অস্বাভাবিক আচরণের সাথে পরিচিত না। বাড়িতে এসে সোজা ছাদে চলে গেল। তারপর এলো বেশ রাত করে। মালিহা নির্ঘুম স্বামীর জন্য অপেক্ষা করছিল। যখন রুমে ফিরল, শরীর থেকে সিগারেটের বাজে গন্ধ ছড়াচ্ছিল। মালিহার বমি আসার উপক্রম। তারপর ওয়াশরুম থেকে কোনো রকম ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে সেখানে কতক্ষণ ছিল মালিহার ঠিক জানা নেই। পুরোপুরি সময়টা মালিহাকে সে ইগনোর করে গিয়েছে। এতে মালিহার মনটা বড্ড খারাপ হলো। বেলকনির দরজার কাছে গিয়ে মুখ বাড়িয়ে জাওয়াদকে উদ্দেশ্য করে বলল, ঘুমাবেন না? রাত অনেক হলো। তুমি ঘুমাও, সময় হলে ঘুমাবো। জাওয়াদের কণ্ঠে কী যেন ছিল। মালিহা আর দ্বিতীয় প্রশ্ন করার সাহস করল না। সময় হলে জাওয়াদ নিজেই বলবে। মনকে এমন সান্ত্বনা দিয়ে সে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেল। মিনিট খানেক পরে গভীর নিদ্রায় তলিয়ে গেল। সারাদিন রোজা রেখে রাতে তারাবির নামাজ শেষ। শরীর মন দুটোই চায় বিশ্রাম নিতে। তাই মালিহাও বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছে। সম্পর্কে দুজনকে স্পেস দেওয়া প্রয়োজন। চেনা নতুবা অচেনা দুজন মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার মানে এই না তাদের ব্যক্তিগত কোনো বিষয় থাকতে পারে না। মানুষ ভেদে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলাদা মতামত থাকতেই পারে। তাই বলে এমন না কেউ কাউকে বুঝবে না। সম্পর্ক ঠিক রাখতে হলে অবশ্যই পার্টনার তার ব্যক্তিগত বিষয় নিজ থেকে না বলতে চাইলে জোর করা ঠিক হয় না। তাকে সময় দেওয়া উচিত। সে যদি মনে করে বলার, তবে নিজ থেকে বলবে, এমনটাই ভাবে মালিহা। সারিতে উঠবার সময় মালিহা নিজেকে আবিষ্কার করলো জাওয়াদের বুকে। মুহূর্তে মন একরাশ ভালো লাগার বাতাসে বয়ে গেল। মানুষটা যেমনই হোক, দিন শেষে মালিহাকে নিজের বক্ষপিঞ্জরে ঠাঁই দিবে, এটুকুই চায় মালিহা। তার অতশত আশা আকাঙ্ক্ষা নেই। শুধু স্বামীর ভালোবাসা পেলেই সে নিজেকে সর্বসুখী হিসেবে মেনে নেবে। পরদিন মালিহা ননদিনী ও শাশুড়ি বড় ননাসের বাড়ি থেকে ঠিক দুপুরে আগে ফিরে এলো। দীপ্তির মেয়েও অনেকটা সুস্থ। জাওয়াদ অফিস থেকে ফিরে মালিহার মুখোমুখি দু একবার হলেও নিজ থেকে কোনো কথা বলল না। মালিহা নিজে একবারই জিজ্ঞেস করলো, কেমন আছেন? জাওয়াদের রাশভারী কণ্ঠস্বর বলল, ভালো। রোজায় বেশি খারাপ লাগছে কি? না, আমি ঠিক আছি। এবারও মালিহা পরবর্তী প্রশ্ন করার সাহস করে উঠতে পারল না। ব্যস্ত ভঙ্গিতে কিচেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ রিপ্তিও রান্নাবান্নার কাজ হাত লাগিয়েছে। বেশ সময় ধরে খেয়াল করছে মালিহার মুখখানা কেমন পাংশুটে বর্ণ ধারণ করেছে। আগের মতো মন খুলে কথা বলছে না। প্রথমে ভাবলো থাক, কিছু জিজ্ঞাসা করবে না। পরবর্তীতে ভাবলো জিজ্ঞেস করে দেখি। মনের মধ্যে কেমন খচখচ করছে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে অবলোকন করলো কেউ আছে কিনা। না, সে আর মালিহা ছাড়া কিচেনে কেউ নেই। যদিও এ সময় কেউ থাকে না। স্বস্তির শ্বাস পেলে মালিহাকে উদ্দেশ্য করে শুধালো, কি হয়েছে মালিহা? মন খারাপ না রোজায় ধরেছে? না, ঠিক আছি ভাবি, কিছু হয়নি। কিছু হয়নি বললে তো হবে না। বেশ বুঝতে পারছি কিছু হয়েছে। মনের মধ্যে কথা আটকে রেখো না মেয়ে, গুমড়ে মরবে। আমাকে যদি বিশ্বস্ত বা বড় বোনের নজরে দেখো বলে ফেলো, নতুবা থাক, জোর করব না। চিবুক গড়িয়ে নেত্র যুগল হতে ফোঁটায় ফোঁটায় পড়ছে। মুখখানা পানিতে ভিজে জবে জবে হয়ে গেছে মালিহার। রিপ্তির বুক ধক করে উঠল। ব্যগ্র কণ্ঠে বলল, কি হয়েছে মালিহা, বলো আমাকে। জাওয়াদ কিছু বলেছে? মালিয়া কাল রাত থেকে এ পর্যন্ত জাওয়াদের সব কর্মকাণ্ড খুলে বলল রিপ্তিকে। রিপ্তি বেশ মন দিয়ে শুনল সব কথা। কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠেছে তার। চিন্তিত কণ্ঠে মালিয়াকে বলল, কারোর সাথে ঝামেলা হয়েছে জাওয়াদের? সেসব কিছু বলেনি সে আমাকে, টোটালি ইগনোর করছে। আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করতেও দ্বিধা লাগছে। আচ্ছা হয়েছে, আর কাঁদতে হবে না, রান্নায় মনোযোগ দে, সব ঠিক ইনশাল্লাহ। জানি না ঠিক হবে কিনা, কিন্তু এভাবে চলতে থাকলে আমি বাপের বাড়ি চলে যাব। সে কি হাতের পুতুল মনে করে? যেভাবে চালনা করবে সেভাবে চলবে। আগের অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য ভুলে ভেবেছি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় কি? সেই তো আগের গোমরামুখ জাওয়াদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সে কি মনে করে ইচ্ছে হলো দুদিন ভালো ব্যবহার করবে, আবার ইচ্ছে হলো দূরে ঠেলে দিবে? এসবের মানে কি ভাবি? সম্ভব হলে আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। এত রং ঢং দেখতে ইচ্ছে করে না। আমি সত্যি
এবার ক্লান্ত এসব দেখতে দেখতে। মালিহার কথার পিঠে বলার মতো কিছুই পেল না রিপ্তি। কী বা বলার থাকতে পারে তার? জাওয়াত যা শুরু করেছে তাতে সহ্য করা আসলেই অসহনীয়। শুধু বলল, ভরসা রাখ আল্লাহর উপর। সে ভরসাতেই বেঁচে আছি। কিচেনে পিনপতন নীরবতা। দুজনেই রান্নায় ব্যস্ত হয়ে পড়েছে, কোনো কথাবার্তা বলছে না। শাশুড়ি মা জার্নি করে এসে ক্লান্ত, তাই রুমে শুয়ে বসে বিশ্রাম করছে। ছোট্ট আলিয়াকে নিয়ে শ্বশুর বাবা গিয়েছেন বাড়ির সামনে তার করা ছোট্ট বাগানটা পরিদর্শন করতে। যাকে হয়তো রুমে নতুবা ছাদে আছে। তার খেয়াল বাড়ির বউয়েরা কমই রাখে। পাশে কোনো দোষ অতটুকু মেয়ের আবার চোখে পড়বে। আসতে পারি? বড়ভাবের পদচারণা জাওয়াদের রুমে পড়ে না খুব একটা। আজ হঠাৎ তার উপস্থিতিতে অবাক হলো জাওয়াত। আশেপাশে চোখ বুলে দেখলো মালিহা রুমে নেই। তবে ভাবে কী জন্য এসেছেন তার কাছে। জাওয়াদের অপ্রস্তুত মুখভঙ্গি দেখে দীপ্তি বলল, এমনি আসলাম, তোমার সাথে কিছু কথা ছিল। জি ভাবি বলেন। কি শুরু করেছো তুমি? মানে বুঝলাম না কিছু। না বুঝবার মতো কিছু বলিনি। দুদিন দেখলাম তোমাদের মধ্যে সব ঠিকঠাক, এখন আবার কি হলো? মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে। কি হয়েছে? কিছু হয়নি ভাবি, রোজা তো তাই হয়তো ওরকম লাগছে। তাছাড়া ওর সমস্যা ওর থেকেই জেনে নিয়েন। তুমি ওর স্বামী, কেন জানবে না বউয়ের কখন কি হয়? শোনো জাওয়াত, অনেক অবহেলা করেছো মেয়েটাকে, আর করো না, আল্লাহ সইবে না। মেয়েটা তোমার থেকে একটু ভালোবাসা আর সময় চায়, এটুকু দিতে পারছো না? তোমাদের ভালো চাই, তাই বলছি ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। আমি যাই তাহলে। আচ্ছা, জানতে হবে, আমি দেখব বিষয়টা, এত চিন্তা করিয়েন না। তাই হোক, একটু পরে টেবিলে এসো, ইফতার সময় হয়ে গেছে। আচ্ছা। রিপ্তি চলে গিয়েছে। জাওয়াত আদৌ কিছু বুঝলো কিনা কে জানে। সে নির্লিপ্ত ভঙ্গিতে কিছুক্ষণ বসে থেকে কি যেন ভাবলো। তারপর অজু করে টুপি নিয়ে বেরিয়ে পড়লো ইফতারের উদ্দেশ্যে ডাইনিংয়ে। জাওয়াতদের মনে চলছে বিশাল রহস্য। এই রহস্যের জাল সে ছাড়া কেউ ছাড়াতে পারবে না। সব শেষে মালিহা জাওয়াত সুখী হোক, এটাই সবার কাম্য। তবে আদৌ সেটা সফল হবে কিনা এ নিয়ে আছে হাজারো সন্দেহ। এই মেয়ে, তোমার সমস্যা কি? রুমের মধ্যে কি হয়েছে কি হয়নি সেসবের কথা বাইরে বলতে হবে? কথা কি পেটের জায়গা হয় না? এত মুখ পাতলা স্বভাবের কেন? হ্যাঁ। রুমে ঢুকতেই জাওয়াদের রাশভারী কণ্ঠের কতগুলো প্রশ্নের সম্মুখীন হলো মালিয়া। পা যুগল ওখানে থেমে যায়। সামনে অগ্রসর হওয়ার সাহস তার হয় না। মালিয়াকে নিশ্চুপ দেখে রেগে গেল জাওয়াত। কর্কশ কণ্ঠে বলল, কানে শুনতে পাও না? এতগুলো প্রশ্ন করলাম অথচ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছো না? কি জানতে চান? এত এত প্রশ্নই বা কেন করছেন? আপনাকে কখনো কোনো বিষয় নিয়ে আমি জেরা করেছি? সবসময় অন্যদেরকেও নিজের মতো ভাবেন কেন? ভাবির কাছে কি বলেছ? কিছু বলিনি। আর কি বলেছি না বলেছি তার থেকে শুনে নিলেই পারেন। আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নিজেদের মধ্যে কি হয়েছে কি হয়নি এসব বাইরের মানুষ কেন জানবে? এসব আমার পছন্দ না। সব কিছু কেন আপনার পছন্দ হতে হবে? কিনে নিয়েছেন নাকি? তাছাড়া আপনার সাথে কিছু হয়নি তো আমার? মালিয়ার তেজস্বী কণ্ঠের সাথে জাওয়াত পরিচিত না। কখনো মুখের উপর কথা বলেনি মেয়েটা। তবে কি আজ মেয়েটির এমন ব্যবহারের জন্য সে দায়ী? তবুও মুখ ফুটে বলল, ভাবি যে বলল তোমার মন খারাপ, আমি কেন জানলাম না? আপনাকে ডেকে বুঝিয়ে বলতে হবে আমার মন খারাপ? চোখ নেই, দেখতে পান না? তাছাড়া এত অবান্তর প্রশ্ন কেনই বা করছেন? আপনি নিজে ঠিক হন, পরবর্তীতে অন্যকে শুধরাতে আসবেন। ইবনাত, তুমি কিন্তু বেশি বেশি করছো। তাই নাকি? এখন বেশি বেশি হয়ে গেল? কাল থেকে আপনি কি করছেন? মুখে যেন অমাবস্যার আধার নেমেছে। আমি কি জানতে চাইছি কিছু? কথাও বলছেন না, শুধু কিছু জিজ্ঞাসা করলে অল্প কথায় উত্তর দিচ্ছেন। আমি কি মানুষ না? কৌতূহল নেই? আপনার কোনো কথাই বা কাজে কখনো দেখেছেন হস্তক্ষেপ করতে আসি? প্রত্যুত্তরে জাওয়াত কাতর কণ্ঠে বলল, আমি ভালো নেই, একটুও না। ঘরে যে আপনার একজন বউ আছে, কখনো মনে করেছেন তার সাথে শেয়ার করতে? অন্তত কারোর সাথে কথা শেয়ার করলেও হালকা লাগে। শেয়ার করার মতো কিছু নেই। আমি বলতে আগ্রহী না। তাছাড়া আমাকে বিরক্ত করবে না, একা থাকতে দাও। মালিয়ার নেত্র যুগল ছলছল করে উঠল। তার স্বামী নামক মানুষটা এমন কেন? তাদের কি কখনো স্বাভাবিক সম্পর্ক হবে না? ধরা গলায় বলল, বেশ, তাই হোক, আপনার চোখের সামনে আসবো না। যা, চলে যা, সব চলে যা, এখান থেকে যা। আপনি স্বামী বলে যা তা ব্যবহার করবেন এমন রাইট নেই আপনার। আপনার ঘরে রাখা দাসীবাদী না আমি। বহু উপেক্ষা সহ্য করেছি, তাই বলে এই না এবারও তা করব। ভদ্র ভাষায় কথা বলবেন। বলবো না, কি করবি?
মালিয়া কাজ করে দেখায়, মুখে না। যাই হোক, আপনার সম্মুখে আমি আর আসবো না। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে মালিয়া। চোখ জুড়ে আজ অশ্রুর ঢল নেমেছে। জাওয়াত আটকানোর সামান্য চেষ্টাটুকুও করল না। সে বেলকনিতে গিয়ে শূন্য দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। তার মনে কি চলছে শুধু আল্লাহ আর সে ব্যতীত কেউ জানে না। রিপ্তির রুমের দরজা খোলা। মালিয়া অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো। রিপ্তি মেয়েকে খাওয়াচ্ছে। একটু অবাক হলো। মালিয়া এই সময় তার রুমে কখনো আসে না। আজ হঠাৎ? আজ রাতটা আপনার রুমে থাকবো, আপত্তি আছে? না, থাকবি, সমস্যা কিসের? বেশ তো। কিছু হয়েছে মালিয়া? চোখে মুখের কি অবস্থা করেছিস? কিছু হয়নি বাবে, ঠিক আছে আমি। আজান তো হয়ে গেছে, আমি নামাজ পড়েই ঘুমিয়ে পড়ব। শরীর খুব ক্লান্ত। আচ্ছা। রিপ্তি মুখে আচ্ছা বললে মনে চলছে প্রশ্নের আন্দোলন। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। সহজ সরল মেয়েটার কি অবস্থা? নিজ থেকেও কিছু জিজ্ঞাসা করলো না। সময় হলে, বলার মতো কিছু হলে মালিয়া নিজেই তাকে বলবে। বরং এখন সে কিছু জিজ্ঞাসা করতে গেলে মালিয়ার খারাপ লাগাটা বাড়বে ছাড়া কমবে না। অজ্ঞাত কৌতূহলকে ধামাচাপা দিয়ে আপন কর্মে ব্যস্ত হয়ে পড়ল। মালিয়া গিয়েছে ওয়াশরুমে অজু করতে। পুরো একটা রাত গেল জাওয়াদের থেকে মালিয়া দূরে। সে একটাবারের জন্য মালিয়াকে মানাতে যায়নি। প্রতিদিনকার নিয়ম অনুযায়ী অফিসে চলে গেছে সকাল সকাল। আসসালামু আলাইকুম আম্মা, আসবো? শিরিন বেগম কোরআন পড়ছিলেন। মালিয়া কণ্ঠ পেয়ে পড়া বন্ধ রেখে জবাবে বলল, এসো। আম্মা, আমার বাড়ি যেতে মন চাচ্ছে। মাকে দেখতে মন চাইছে খুব। আপনি যদি অনুমতি দেন তবে যেতে চাই। প্রথমে কঠোরভাবে না করার ইচ্ছা থাকলেও মালিহার কণ্ঠ আর মুখভঙ্গি দেখে মত পাল্টালেন শিরিন বেগম। বললেন, বেশ, যাও তবে। তা তোমার মা বাবা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছেন। একা যাবে না জাওয়াত নিয়ে যাবে? তিনি অফিসে চলে গিয়েছেন, ফিরতে অনেক সময়। বলছি আব্বাকে বলে দিন আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে। ওদিক থেকে আমার আব্বু বা ভাইয়া এসে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমি বলে রাখছি, তুমি রেডি হয়ে থেকো। ঠিক আছে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির উদ্দেশ্যে মালিহা বেরিয়ে পড়েছে। সঙ্গে শ্বশুর বাবা আছেন। মালিহা রিপ্তিকে না বলে চলে এসেছে। কারণ মালিহা জানে রিপ্তি জানতে পারলে কিছুতেই যেতে দেবেন না। না হলে মানুষটা কষ্ট পাবে। অগত্যা তাকে না জানিয়ে যেতে হচ্ছে। কেউ না জানুক, রিপ্তি জানে কেন সে এত তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছে। যাওয়ার আগে দু চোখ ভরে বাড়িটা দেখে নিল মালিহা। হয়তো এটাই তার শেষ যাত্রা। বাস ছেড়ে দেওয়ার কিছু পরে একটা ছোট্ট বার্তা রিপ্তির উদ্দেশ্যে পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে। যাক, এবার ঠিক আছে। রাস্তার পাশে উঁচু নিচু ভবন, গাছপালা, সুবিশাল ধানের ক্ষেত পিছনে ফেলে বাস এগিয়ে চলছে তার গন্তব্যে। বাসের একটা সিট দখল করে যাচ্ছে দুঃখী মেয়ে মালিহা। সে অবহেলা, অনাদর আর স্বল্প কিছুদের আদর সোহাগ পিছনে ফেলে চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। মালিহার বাবার বাড়িতে পৌঁছাতে প্রায় দুপুর সুই সুই। কলিং বেলের শব্দে দরজা খুললেন মধ্যবয়স্ক একজন মহিলা। তিনি মালিহার মা মনোয়ারা বেগম। দরজা খুলতেই হিজাবে নিকাবে আবৃত বিধ্বস্ত মেয়েকে আবিষ্কার করলেন তিনি। অবাকের শীর্ষে আছেন তিনি। হুট করে না বলে আসার মতো মেয়ে তার না। এতটা পথ একা কী করে আসলো? ভিতরে ঢুকতে দিবে না নাকি তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছো? একই কথা মালিহা, তাড়িয়ে দেবো কেন? তোর বাড়ি যখন খুশি আসবি। আয় মা, ভেতরে আয়। দ্রুত পায়ে গিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে মেয়েকে সোফায় বসালেন। যেন হাঁটার মতো শক্তি পাচ্ছে না মালিহা। মনোয়ারা বেগম যত্নের সাথে হিজাব নিকাব খুলে দিলেন। মালিহা চোখ বন্ধ করে সোফার হাতড়ে মাথা ঠেকিয়ে শুয়ে আছে। পরম যত্নে মালিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মনোয়ারা বেগম। আরাম পেয়ে মিনিট খানিক পরেই গভীর নিদ্রায় তলিয়ে গেল মালিহা। এই তো শান্তি। মায়ের মমতাময়ী স্পর্শের দুঃখগুলো পানি হয়ে যায়। অনিয়ম করে অফিস থেকে ফিরেছে জাওয়াত ইফতারের কিছু পূর্বে। বাড়িতে আসার পর থেকে একরাশ শূন্যতা গ্রাস করে নিয়েছে তাকে। যেদিকে তাকায় সেদিকে কেমন খালি খালি লাগছে। বুকের পাশটাও কেমন চিনচিনে ব্যথা। ইফতারের টেবিলে মালিহা নেই। মিনিট পার হয়ে ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু মালিহার দেখা নেই। প্রথমবারের মতো চিন্তা হলো জাওয়াদের কোথায় গেল। অন্যদিকে রিপ্তির মুখেও থমথমে ভাব। টেবিলে সবাই, অথচ মালিহা নেই। এ নিয়ে কেউ কিছু বলছে না। আশ্চর্য হলো জাওয়াত। আস্তে একটা মানুষ বাড়িতে নেই, অথচ এ নিয়ে কারো কোনো হেলদোল নেই। শিরিন বেগম এক ফাঁকে বললেন, জাওয়াত, মালিয়া তোকে ফোন করেছিল বা তুই করেছিলি? কেন মা? কি বলেছিলে? ও যে বাপের বাড়ি গেল, পৌঁছেছে কিনা সেটা জানা প্রয়োজন না? রিপ্তি বলল, আমাকে টেক্সট দিয়েছিল, পৌঁছে গিয়েছিল দুপুরের মধ্যে। তাকে নিয়ে কারো চিন্তা না করলেও চলবে। বিনা মেঘে বজ্রপাত জাওয়াদের উপর পড়ল। তার এমনটাই অনুভব হলো। তার মানে মেয়েটা সত্যি। রুমে ফিরে কিছুক্ষণ পাগলের মতো পায়চারি করলো জাওয়াত।
মস্তিষ্ক অকেজো হয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। এমন সময় রিপ্তির আগমন। জাওয়াতকে উদ্দেশ্য করে বলল, বলেছিলাম তোমায়, সুযোগ বারবার আসে না, আবারও আগের ভুল করলে। জাওয়াত অসহায় কণ্ঠে বলল, কি করব ভাবি, মেয়েটা যাওয়ার আগে আমাকেও জানিয়ে যায়নি, আম্মার থেকে অনুমতি নিয়েছে শুধু। তারপর আব্বা গিয়ে বাসে উঠিয়ে দিয়ে আসছে, আমাকে টেক্সট পাঠিয়েছে শুধু। তারপর বাড়ির সব জায়গায় খুঁজছিলাম, পেলাম না, হয়তো বেশ দূরে যাওয়ার পর জানিয়েছে। বড্ড ভুল করলে ভাই, বড্ড ভুল। এর খেসারত দিতে দেখো কত জনম লাগে। ওকে গিয়ে নিয়ে আসবো ভাবি। না মোটেও না, এখন যাবে না, 2 দিন যাক তারপর যেও, তখন রাগ কিছুটা হলেও কমবে। হতাশায় শ্বাস ফেলল জাওয়াত। 2 দিন কি করে থাকবে প্রেয়সীকে না দেখে, ভাবতেই শ্বাসরোধ হয়ে আসছে। অসহায় কণ্ঠে বলল, 2 দিন বেশি দেরি হয়ে যায় না? কিচ্ছু দেরি হয় না। কাল যখন আমার রুমে গেল শুতে, কোথায় ছিলে? রাগ ভাঙিয়ে আনলে না কেন? আমি বুঝতে পারিনি ও সত্যি চলে যাবে ভাবি। বুঝতে পারিনি, এখন বোঝো। কতবার বলার পরও খেয়াল আসলো না তোমার? মেয়ে মানুষের মন যেখানে নরম সেখানে মোমের মতো গলে যায়, আর যেখানে কঠিন সেখানে লোহার চেয়েও শক্ত। মালিহার নম্রতা দেখেছো, কাঠিন্যতা দেখোনি। যা ইচ্ছা করো, কিছু বলার নেই। রিপ্তি চলে গিয়েছে। মিনিট পেরোতেই মোবাইলে রিংটোন বেজে উঠল। জাওয়াত রিসিভ করছে না, তবুও নাসরবান্দা ফোন দিয়ে যাচ্ছে। অবশেষে জাওয়াত কল ধরল, কর্কশ গলায় বলল, প্রস্টিটিউট, কোন সাহসে কল করেছিস? শান্তি হয়নি তোর? কি চাস? ওপাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে আসলো, বলল, জাওয়াত, ঠিক মতো কথা বলো। প্রস্টিটিউট মানে কি? চুপ কর বেয়াদব। যারা তোর মতো 100 ছেলের পেছনে পড়ে থাকে তাদের তো ওটাই বলে। তবে তোর থেকে একটা প্রস্টিটিউটও ভালো, অন্তত সে কারো মন বা সংসার ভাঙে না। বেশি বাড়াবাড়ি করো না। সব স্ক্রিনশট নেওয়া আছে, তোমার বউয়ের ফোনে চলে যাবে যে কোনো সময়। দিয়ে দেখ, তারপর দেখবি তোর কি হয়। তোর আর তোর বয়ফ্রেন্ডের অন্তরঙ্গ ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দেব, দেখি কি করে বাঁচিস। তোর সাথে আমার এমন কোনো মুহূর্ত নাই যা দেখে আমার বউ আমাকে ভুল বুঝবে। ফোনের ওপাশের রমণী ভীষণ ভয় পেয়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, কি বলছো জাওয়াত? তুমি ছাড়া কেউ ছিল না আমার, বিশ্বাস করো। আমাকে রাগাইস না, খবরদার আমাকে ফোন বা টেক্সট কোনোটাই করবি না। তোর সাথে আমার যে নর্মালি কথোপকথন হয়েছে তা দেখে বড়জোর আমার বউ আমার উপর রেগে থাকতে পারে। ভেবে দেখ, তোর ভিডিও ভাইরাল হলে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারবি কিনা। ক্রন্দনরত কণ্ঠে রমণী বলল, দোহাই তোমার, এমন কিছু করো না, সব স্ক্রিনশট ডিলিট করে দেব, আর তোমার মুখও হব না। পট করে ফোনটা কেটে দিল ওপাশ থেকে। স্বার্থসিদ্ধ তো হলোই না, তা উল্টো আরও আতঙ্ক নিয়ে ফিরল রমণী। এ মুখও আর হবে না সে। মনে মনে ফোন করলো। জাওয়াত নন স্টপ কল করে যাচ্ছে, কিন্তু মালিহার ফোন নাম্বার বারবার বন্ধ বলছে। বিনিদ্র রজনী, 2টো রাত জাওয়াদের নেত্রপল্লবে নিদ্রার ধরাছোঁয়া নেই। ইফতারের পর থেকে সাউরি পর্যন্ত ঠোঁটে লেগে থাকা সিগারেট। 2 দিনে শরীর যেন অর্ধেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালির আস্তরণ। গতকাল থেকে আবার জ্বরে ভুগছে। সে কি জানতো প্রেয়সীর অনুপস্থিতিতে এমন দুর্দশায় পড়বে? জানলে এমন কাজ করার কথা স্বপ্নেও ভাবতো না জাওয়াত। জ্বর নিয়ে অফিসে গিয়েছে, এটাও একটা জিদ। এই ছেলের শরীর ভরা শুধু রাগ আর জিদ। তোমার স্বামী দেবদাস হয়ে গেছে বোন। সে নাওয়া খাওয়া ছেড়ে কোন খেয়ালে দিন পার করছে সে আর আল্লাহ ব্যতীত কেউ বুঝতে সক্ষম হচ্ছে না। বলি আর কত, এবার রাগটা কমাও মালিহা। রিপ্তির কথায় মালিহা নীরব থাকে। প্রত্যুত্তর কি বলা উচিত সে বুঝে উঠতে পারছে না, দ্বিধায় ভুগছে। ফোনের ওপাশ থেকে মালিহা সারা শব্দ না পেয়ে রিপ্তির পুনরায় শুধায়, কি হলো? লাইনে আছো? আসি ভাবি। কাল রাত থেকে জাওয়াদের খুব জ্বর। আম্মা বলেন জ্বর নিয়ে রোজা রাখা লাগবে না। তারপরও রোজা রেখেছে, ভাঙেনি। সাউরিতে কিছু খেতেও পারেনি। কি একটা অবস্থা। মালিহার বুক ধুকপুক করছে। বেহায়া মনটা জাওয়াদের চিন্তায় অস্থির হয়ে আছে। স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক মতো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর নিজের যত্ন নিতে বলিয়েন, ভয়ের কিছু নেই। রিপ্তির মনক্ষুণ্ণ হলো। সে মালিহারে এমন উত্তর আশা করেনি। মালিহাকে উদ্দেশ্য করে বলল, তবে তুমি আসবে না? রেষারেষি বাদ দিয়ে স্বাভাবিক হওয়া যায় না মালিহা? আমি তো সব ভুলে গিয়ে নতুনভাবে সব শুরু করতে চেয়েছিলাম। অল্প সময়ের জন্য হলেও সবটা ঠিক হয়েছিল। বিপত্তি কে বাঁধালো বলুন? আমি বুঝতে পারছি সবটাই। জাওয়াত তার ভুলে অনুতপ্ত। তোমার না থাকায় সে খুব কষ্ট পাচ্ছে। তুমি নেই তাই দেখতে পারছো না। চলে এসো মালিহা। আপনি আপনার দেবরের কষ্টটা দেখলেন, সে যে কাজগুলো করেছে এসব দেখলেন না?
আমাকে ভুল বোঝো না, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি অন্যায় মোটেও প্রশ্রয় দেই না। দুজন দুদিকে থেকে দুজনকেই কষ্ট সহ্য করছো, বলো কষ্ট হচ্ছে না? ভাবি একবার অন্যায় কাজ করলে সেটা ভুলের মধ্যে গণ্য করা হলেও বারবার এক কাজ করলে সেটা অন্যায় হয়। অন্যায় সে কি মনে করে সব কিছু তার কথা মতো হবে? আমি কি মানুষ না? আমার কি মন নেই? সে কেন বারবার আমার ইমোশন নিয়ে খেলবে? কোনো কিছু কোনো কষ্ট সাধ্য না করে পেলে তার মূল্য মানুষ কম দেয়। উদাহরণ আপনার দেবর, কিন্তু দুর্লভ জিনিসের মূল্য মানুষ বরাবরই দেয়। আমি কোনো ফেলনা বস্তু না। সে যখন যা চাইবে সে মোতাবেক চলতে হবে। আর রইল বাকি অসুস্থতার কথা, শরীর থাকলে অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। সে জোয়ান পুরুষ, সামান্য জ্বর নিশ্চয়ই তাকে কাবু করতে পারবে না। সে মালিয়ার সরল রূপ দেখেছে, কঠিন দেখা বাকি। যাই হোক, আলিশা কেমন আছে? শরীর সুস্থ হয়েছে? আর বাকিরা? আলিশা সহ বাকিরাও সবাই ভালো আছে। ওর শরীর আলহামদুলিল্লাহ ভালো। তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। আচ্ছা, এখন রাখছি। আলিশা ঘুম থেকে উঠে কান্না জুড়ে দিয়েছে। নিজের যত্ন নিও। খালাম্মা খালুজানকে আমার সালাম জানিও। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মালিহার সাথে কথা বলে শেষে রিপ্তি অন্তত এটুকু বুঝলো এত সহজে মালিহা মানবে না। ঠিকই তো, জাওয়াতকে সে আগেই সতর্ক করেছিল, কেন মানল না? সে দ্রুত জাওয়াদের নাম্বার ডায়াল করলো। কিছু সময় পরে ওপাশ থেকে ফোন রিসিভ হলো। রিপ্তি নিজে আগে বলল, জাওয়াত, অফিস থেকে আসার সময় ছুটি নিয়ে এসো কয়েকদিনের। তোমার বউকে মানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মেয়ে কঠিন রেগে গেছে। এখন তুমি সেখানে যাও, দেখো কি করতে পারো। রিপ্তির কথায় জাওয়াদের মুখ চুপসে যায়। প্রতি উত্তরে বলল, আচ্ছা ভাবি। ফোন রেখে নীরব কান্নায় ভেঙে পড়ে মালিহা। কি অদ্ভুত, জামাই বউ দুজনেই দুদিক থেকে কষ্ট পাচ্ছে। মালিয়া জাওয়াতকে ভীষণ ভালোবাসে, তাই তো এত অবহেলার পরেও সব মেনে নিয়ে সুখের সংসার বাঁধতে চেয়েছিল। কিন্তু কি নিয়তি! খানিক সময় অশ্রু বিসর্জন দিয়ে নিজেকেই নিজে বোঝালো, ভেঙে পড়িস না মালিহা, শান্ত থাক। তোর নরম স্বভাবের জন্যই বারবার লোকে তোকে ভাঙতে পারে। এবার অন্তত শক্ত হ। কাঠিন্যতায় যদি ভালো কিছু হয় তবে কাঠিন্যতাই শ্রেয়। আপাতত মেয়ের বিয়ের পর থেকেই মনোয়ারা বেগমকে চিন্তা রোগে ধরেছে। সারাক্ষণ চিন্তা করতেই থাকেন। তিনি বেশ আন্দাজ করতে পেরেছেন মেয়ে তার সুখে নেই। অমন ফুটন্ত গোলাপের ন্যায় মেয়েটা কেমন শুকিয়ে গিয়েছে। ফুটফুটে মেয়েটার আজ কি দশা। তটস্থ থাকেন, পাশে ছেলেটা না জেনে যায়। কারণ মালিহার বিয়ের সময় তার ভাই বিদেশ ছিল। বিয়ের কোনো কাজে সে থাকতে পারেনি। বোনের এই দুর্দশা সম্পর্কে জানা নেই তার, কিন্তু কখনো জানলে ও বাড়িতে এক মুহূর্তের জন্য বোনকে রাখবে না সে। একমাত্র ভাইয়ের একমাত্র বোন, বাবা ভাইয়ের আদরের দুলালি। বোন এসেছে দেখে কত খুশি হয়েছে ছেলেটা। আনারি হাতে হরেক রকম বাজার করে নিয়ে এসেছে, কত যত্ন আত্তি করছে। নিজেকে সামলে মায়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মালিহা। মানসিক অবসাদে ভুগছে মালিহা। একটু মানসিক শান্তির দরকার। মা নামক পরশমণি থেকে এই শান্তি পাওয়া যায়। আম্মু আসবো? আয়, তোকে কতবার বলেছি আমার রুমে ঢুকতে হলে অনুমতি লাগবে না। তবুও আচ্ছা বাদ দাও। বিছানায় বসে সম্ভবত কোনো হাদিসের বই পড়ছিলেন মনোয়ারা বেগম। মালিহার আগমনে বইটা পড়া বাদ দিয়ে বেড ড্রয়ারের উপরে রেখে দিলেন। বললেন, বস এখানটায়। মালিহা বসলো। তারপর চট করেই মায়ের কোলে মাথা রেখে বলল, ছোটবেলার একটা ঘটনা বলো তো আম্মু, শুনতে ইচ্ছে করছে। অন্য সময় হলে হয়তো নাকচ করে দিতেন মেয়ের এহেন বাচ্চামো আবদার, কিন্তু আজ আর তা করলেন না। মুচকে এসে বললেন, বেশ শোন তাহলে। মালিহার মনোযোগী শ্রোতার ন্যায় মায়ের প্রত্যেকটি কথা শুনছে। খারাপ লাগাটা একটু হলেও কমেছে তার। কখন যে নেত্রপল্লবের তন্দা এসে হানা দিয়েছে বুঝতে পারেনি। মনোয়ারা বেগম মুচকে হাসেন। ঠিক ছোটবেলার মতো এখনও মালিহার মায়ের কোলে শুলে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেছে। শ্বশুরবাড়িতে গিয়ে কত ঝড় ঝাপটা নীরবে সয়ে যাচ্ছে। বয়স্ক মা বাবাকে টের পেতে দেয় না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মনোয়ারা বেগমের। পরন্ত বিকাল, আসরে কিছু পরে মায়ের অনুমতি নিয়ে মালিহা ছাদের দিকে রওনা দেয়। উদ্দেশ্য একটু আকাশ দেখবে। মাঝে মধ্যে আরশের অধিপতির অপরূপ সৃষ্টি শূন্য গগনকে বড্ড ভালো লাগে। সিঁড়িঘরের সম্মুখে যেতে বয়স্ক এক মহিলার কর্কশ কণ্ঠ শুনতে পায় মালিহা। এগিয়ে যেতে আবিষ্কার করে ষোড়শী এক কিশোরীকে। বিদ্যা কর্কশ স্বরে মেয়েটির উদ্দেশ্যে বলছে, বাপ মা কিছু শেখায় নাই, ধামরি মেয়ে। রোজা রমজানের দিনে রোজা না রেখে শরীর দুলিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। লজ্জা করে না? গাছের আপ পড়েছিস বেলাজ মাইয়া কোথাকার। আমাদের সময়ে মেয়ে ছেলেদের কি দারুণ লজ্জা ছিল, আর এখন সব ছেলেমেয়েদের লজ্জা পানির সাথে মিশিয়ে গেছে। বলি, রমজান মাসে দিনের বেলা আম খাচ্ছিস, মরতে হবে না?
মরলে কি জবাব দিবি? শরীর তো বানিয়েছিস ছোটোখাটো হাতি। কোন গোদামের চাউল খাস? কিশোরী মেয়েটা নত মস্তকে কথাগুলো শুনে যাচ্ছে। বাচ্চা মেয়েটার মুখটা চুপসে এতটুকু হয়ে গেছে। হাতে আদো খাওয়া একটা ছোট আম হয়তো পাশের গাছ থেকে পেরেছে। মালিয়ার মনে হলো মহিলার যথেষ্ট বয়স হলে বুদ্ধিগুণের এখনও বেশ ঘাটতি আছে। দুটো কথা না বললেই নয়, তাই আরেকটু এগিয়ে গেল। নিজের উপস্থিতি বোঝানোর জন্য সালাম দিল, আসসালামু আলাইকুম। বয়স্ক মহিলার জন্য বিরক্ত হলো মালিয়ার আগমনে। সে সালাম দেওয়ার আগে ছোট মেয়েটা সুন্দর করে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম আপু। কি হয়েছে দাদু? ওকে অভাবে বকছেন কেন? কি করেছে ও? বকছি কোথায়, একটু উপদেশ দিচ্ছিলাম বাপু। রোজা রমজান মাসে দিনে বেলা কেউ গাছ থেকে আম পেড়ে খায়? মরার ভয় নেই নাকি? আপনি একজন মুসলিম ও বয়োজ্যেষ্ঠ হিসেবে ছোটদের ধার্মিক জ্ঞান সম্পর্কে অবগত করবেন, এটাই স্বাভাবিক। খুব ভালো কথা এটা, কিন্তু তাই বলে কারো মা বাবাকে উদ্দেশ্য করে কিছু বলার রাইট তো আপনার নেই, তাই না? তাছাড়া এই আম গাছ আমার আব্বুর লাগানো, তাতে আপনি ওকে যা তা বলছেন কেন? ছোটরা ভুল করলে বড়রা শুধরে দেবে, এমনটাই হয়ে থাকে। কিন্তু তাকে বকে অথবা মেরে শেখানো যাবে না। আজ ওকে বলছেন, পরবর্তীতে আর কাউকে বলবেন না এভাবে। বাচ্চা মানুষ, আদর করে যা বোঝাবেন ওরা সেটাই বুঝবে। কিন্তু এভাবে রুড ভাষায় কথা বললে অপর ব্যক্তি অপর ক্ষোভ তৈরি হয়। কথা মানা তো দূর, আর রইল বাকি শরীরে কথা। ওর মা বাবারটা খায়, আপনার বা আমার খাবার খাচ্ছে না। আপনি বুদ্ধিমান মানুষ হয়ে কি করে ছোটোখাটো হাতি বলতে পারলেন? মুরব্বি মুরব্বির মতো থাকবেন, সম্মান ও শ্রদ্ধা দুটোই পাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। বৃদ্ধা কোনো কথা বলে না, থমথমে মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে থাকে। কি বলা উচিত বুঝে উঠতে পারছে না। মালিহা মেয়েটির উদ্দেশ্যে বলল, তোমার রোজা ফরজ হয়েছে, তাহলে রোজা রাখোনি কেন বনু? মেয়েটি আড়ষ্টি কণ্ঠে বলল, আপু আমার পিরিয়ড হয়েছে, তাই আজকে রোজা নেই। ও আচ্ছা, অন্তত রমজান মাসের জন সম্মুখে কিছু খেও না, সবাই ভালোভাবে নেয় না। এখন যাও, ইফতারের সময় হয়ে গেছে, বাসায় যাও। আর আম খেতে হলে বাসায় নিয়ে খেও, অন্তত রমজান মাসে বাইরে খেও না। বোঝাতে পেরেছি? মেয়েটি বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, বুঝেছে আপু, আমি যাই তবে, যাও। কথা বলার ফাঁকে সময় যে কখন চলে গেছে খেয়াল করিনি মালিহা। বাসায় যাওয়ার আগে মুরব্বিকে উদ্দেশ্য করে বলল, আমার কথায় মনে কিছু করবেন না দাদু। পিরিয়ড নিয়ে রোজা রাখা যায় না সেটা তো জানেন। পরবর্তীতে কাউকে কিছু বলার আগে জেনে শুনে বলবেন। বাচ্চা মেয়েটা কতটা খারাপভাবে কথাগুলো ওর মনে প্রভাব পড়েছে বুঝতে পারছেন? ও আধুনিক যুগের শহরে মেয়ে, ওর মধ্যে সেকেলে যুগের কিছু কি পাবেন? ও যে জেনারেশনের মেয়ে, সেরকম ধ্যান ধারণা কর্মকাণ্ড ওর মধ্যে বিদ্যমান। যা হোক, আমরা 5 তলার কর্নারের ফ্ল্যাটে থাকি, সময় করে আসবেন। এমন সুন্দর করে বোঝালে কে না বুঝবে। বৃদ্ধাও বুঝলেন, নমনীয় স্বরে বললেন, তোমার মতো করে ভাবিনি দাদু ভাই, বড় ভালো মেয়ে তুমি। আচ্ছা আমি যাই, সময় হয়ে এলো ইফতারের, মনে কিছু নিও না কেমন? আপনিও মনে কষ্ট নিন না দাদু, পরে দেখা হবে, আল্লাহ হাফেজ। মালিয়া দ্রুত পায়ে ছাদ থেকে সিঁড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। ওদের বিল্ডিংয়ের লিফটটা অকেজো হয়ে পড়ে আছে। অজ্ঞাত লোকেদের সিঁড়ি ব্যবহার করতে হয়। নামার সময় দেখলো এক অতীব সুদর্শন যুবক তার দিকে মন্ত্রমুগ্ধ নিয়ে চেয়ে আছে। মালিয়া বিরক্ত হলো, দ্রুত পা চালিয়ে নিজেদের ফ্ল্যাটে ঢুকে পড়লো। মনে মনে বলল, কোথাকার কোন পাগলের উৎপত্তি হলো। ঘড়িতে রাত 11টা বাজছে। এমন সময় অনবরত কলিং বেলের শব্দ মালিয়ার কর্ণ করে বেশি আসলো। মালিয়ার মস্তিষ্ক জানান দিল, ভাই আব্বু সবাই বাসায়। তবে এত রাতে কে এলো? তাও অভদ্রের মতো বারবার বেল বাজাচ্ছে। মালিহা দ্রুত গিয়ে দরজা খুলল। ক্লান্ত বিধ্বস্ত রূপী জাওয়াতকে আবিষ্কার করলো মালিহা। জাওয়াত নিবু দৃষ্টিতে মালিহার দিকে তাকিয়ে আছে। মুখ ফুটে কিছু বলবে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই শরীরে। হাত নুয়ে পড়া এক গোছা গোলাপের তোড়া। মালিয়া মুখে কিছু না বলে দরজা থেকে সরে দাঁড়ালো। যাওয়ার পথ করে দিল জাওয়াতকে। হাতের ফুলের তোড়াটা মালিহার দিকে এগিয়ে দিল। মালিহা স্বাভাবিক ভঙ্গিতে তা নিল। জাওয়াত বাসার ভিতরে প্রবেশ করলো। মালিহা দরজা বন্ধ করলো, বলল, আমার রুমে আসুন, ফ্রেশ হয়ে তারপর সবার সাথে দেখা করবেন। জাওয়াত বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে প্রত্যুত্তরে বলল, আচ্ছা। জাওয়াতকে রুমে নিয়ে ফ্যান ফুল ভলিউমে ছেড়ে দিল মালিহা। তারপর আলমারি থেকে এক সেট কাপড় নিয়ে হাতে ধরিয়ে দিল জাওয়াদের। বলল, ওদিকটায় ওয়াশরুম, ফ্রেশ হয়ে নিন, ভালো লাগবে। জ্বর শরীর নিয়ে একটা অফিস, তারপর বাড়িতে এসে কোনো রকম তৈরি হয়ে বেরিয়ে পড়েছিল। রাস্তার জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম। ঘামে শরীরের সাথে লেপ্টে গেছে শার্ট। নিজের দিকে তাকাতে গা ঘিন ঘিন করে উঠল জাওয়াদের। মনে হলো আগে ফ্রেশ হওয়া অতীব জরুরি। অগত্য সে সময় ব্যয় না করে
মালিয়ার থেকে কাপড় সেট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। জাওয়াদ ওয়াশরুমে ঢোকার পরপরই মালিহা দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে আসলো। মায়ের রুমের সামনে কয়েকবার দরজায় কড়া নাড়তেই মনোয়ারা বেগম দরজা খুলে দিলেন। ঘুম ঘুম কণ্ঠে বললেন, কি হয়েছে মালিহা? ডাকছিস যে, কোনো সমস্যা হয়েছে? না, কিছু হয়নি, তোমার জামাই এসেছে একটু আগে। মনোয়ারা বেগমের চোখ থেকে ঘুম উড়ে গিয়েছে। কৌতূহলী কণ্ঠে বলল, সত্যি এসেছে? কখন? কেবলই। তোমরা কলিং বেলের শব্দ শোনোনি? যাই হোক, আমি ওনার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি, তুমি এসো। আব্বু আর ভাইয়াকে ডেকে নিও। সম্ভবত অফিস করেই এদিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ইফতারে কি খেয়েছেন না খেয়েছে জানি না, আমি যাচ্ছি। মালিহা দ্রুত গতিতে বেরিয়ে পড়ল। জাওয়াদ বেশ সময় নিয়ে ফ্রেশ হয়েছে। এখন কিছুটা ভালো লাগছে, কিন্তু জ্বরের জন্য চোখ মুখ জ্বালাপোড়া করছে। রুমে মালিহা নেই, সারা রুম বেলকুনি কোথাও নেই। জাওয়াদের কপালে চিন্তার ভাঁজ পড়ল, এই মেয়ে আবার কোথায় উধাও হলো। এরই মধ্যে নাস্তার ট্রে নিয়ে মালিহা হাজির। টি টেবিলের উপর একে একে নাস্তাগুলো সাজিয়ে দিয়ে জাওয়াদকে উদ্দেশ্য করে বলল, নিন, শুরু করুন। জাওয়াদ অপ্রস্তুত হাসল, বলল, এত ব্যস্ত হওয়ার দরকার ছিল না, আমি তো। কথার মধ্যে মালিহা থামিয়ে দিয়ে বলল, থাক, আর বলতে হবে না, পুরোটা শেষ করবেন, তারপর ড্রয়িং রুমে আসেন, আব্বু আর ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছে। জাওয়াদ বলল, তাহলে এখনই যাই, দেখা করে আসি। কোনো দরকার নেই, আপনি অসুস্থ, আগে কিছু মুখে দিন, পরে দেখা করা যাবে, সময় পালিয়ে যাচ্ছে না। তুমি কি করে জানলে আমি অসুস্থ? আমি তো বলিনি, ফোনটাও ধরনি। তবে? জাওয়াদের এহেন প্রশ্নে থতমত খেয়ে গেল মালিহা। অপ্রস্তুত কণ্ঠে বলল, জানার প্রয়োজন হয় না, আপনাকে দেখে অসুস্থ লাগছিল, এখন সময় ব্যয় না করে কিছু মুখে দিন। অন্যদিকে মনোয়ারা বেগম রান্নায় ব্যস্ত হয়ে পড়েছেন। বিয়ের পরে প্রথমবারের মতো জামাই এলো, অথচ তিনি কিছু করতে পারছেন না। মেয়েটা আগে কেন বলল না? এখন জামাইয়ের সামনে তো ডাল ভাত দেওয়া যায় না। এর মধ্যে মালিহার আগমন। মাকে উদ্দেশ্য করে বলল, কি করছো আম্মু? কি আর করব, আগে বলবি তো জামাই আসছে। এতটুকু সময়ের মধ্যে কি করি? এত ব্যস্ত হতে হবে না, যা রান্না আছে তা দিয়ে দিলেই হবে, সাহারির বেশ সময় আছে। চুপ থাক মেয়ে, প্রথমবারের মতো জামাই বাবা আমার বাড়িতে এলো, আর তাকে এসব খেতে দেব? তা কি করে হয়? আমি মাংস মাছ পানিতে ভিজে রেখেছি, বরফ ছাড়িয়ে গেলে রান্নায় উঠিয়ে দিব। তুই যা, জামাইয়ের কাছে যা। মালিয়ার কোনো সাহায্য নিলেন না মনোয়ারা বেগম, এক প্রকার ঠেলেই কিচেন থেকে পাঠিয়ে দিলেন। তার মতে মেয়ে এখন জামাইয়ের সাথে থাকবে, ছেলেটার কখন কি লাগবে বলা যায়। ড্রয়িং রুমে আড্ডায় মেতে উঠেছে তিন পুরুষ, মালিহার আব্বু, ভাই আর স্বামী। দূর থেকে দৃশ্য মন ভরে দেখছে মালিহা। তার জীবনের শ্রেষ্ঠ তিন পুরুষ আজ পাশাপাশি একসাথে। এ দৃশ্য যে কোনো রমণীকে শান্তি দিবে। হুট করে মনে হলো মালিহার সব একটা একটা করে, যেমন একটা আব্বু, একটা ভাই, আবার একটা স্বামী। ফিক করে হেসে ফেলল মালিহা। কী সব অবান্তর ভাবনা চিন্তা তার মাথায় আসে। সবার সাথে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতে প্রায় 2টা বেজে গিয়েছে। সাহারির সময় বেশি নেই, আর সাহারির শেষ সময় 4টা বেজে 27 মিনিট। মালিহা ঘুমাবে কি ঘুমাবে না এ নিয়ে দ্বিধায় ভুগছিল। কিছুক্ষণ পর আবার উঠতে হবে, আবার ঘুমানোও যায়, কিন্তু জাওয়াদকে উদ্দেশ্য করে বলল, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি সাহারির সময় ডেকে দিব। তুমি ঘুমাবে না? বুঝতে পারছি না ঘুমাবো কি না, আপনি ঘুমিয়ে পড়ুন। না, একেবারে সাহারি শেষে ঘুমালেই হবে, তোমার সাথে অনেক কথা জমে আছে আমার। আমি কোনো কথা বলতে চাই না, তোমার কিছু বলতে হবে না, তুমি শুধু এই অধমের কথা শুনবে। মালিহা অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, মুখে কিছু বলল না। জাওয়াদ অনুতপ্ত স্বরে বলল, তুমি আমাকে ফেলে চলে আসলে, একটিবার মনে হলো না তুমি ছাড়া কিভাবে থাকবো আমি? 3টা দিন কিভাবে কেটেছে বোঝাতে পারবো না। আমার উপর রেগে থেকো না প্লিজ, আমি একটু ভালো নেই, তুমি ছাড়া আরও ভালো নেই ইবনাত। আমার সাথে ফিরে চলো। আমি চাইলেই মনের কথাগুলো অন্যদের মতো গুছিয়ে বলতে পারি না, অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারি না। ফিরে চলো ইবনাত। আমি কোথাও যাব না, যাওয়ার জন্য তো আসিনি, তাছাড়া নিজেই তো বলেছেন চোখের সামনে না থাকতে। তাহলে? রেগে গিয়ে বলেছিলাম ইবনাত, রেগে গিয়ে কিছু বললে সেটা সিরিয়াসলি নিতে নেই, তুমি জানো না। রাখেন আপনার রাগ, ভাবির রুমে ছিলাম সেদিন রাতে, একটাবার খোঁজ নিয়েছিলেন? বিশ্বাস করো ইবনাত, আমি অবশ্যই খোঁজ নিয়েছিলাম, কিন্তু রুমে ঢোকার সাহস হয়নি। তুমি রুম থেকে বেরিয়ে আসার পর অনেকক্ষণ ছাদে কাটিয়েছি,
পরে দেখি তুমি নেই। ভাবির রুম ভিতর থেকে লক করা, তাই ভেবেছি দিনের আলোয় তোমার অভিমান ভাঙাবো, কিন্তু কোথায় কি। পরে জানতে পারলাম তুমি এ বাড়িতে চলে এসেছো। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। পায়ের নিচে জমি নেই এমন বাজে অনুভব হচ্ছিল। তুমি বুঝবে না মেয়ে। আবার সেদিনে অফিসে অনেক কাজের প্রেশার ছিল, সব মিলিয়ে আমার অবস্থা নাজেহাল। তুমি তো চলে এলে বাপের বাড়ি, রেখে এলে ভাঙাচোরা জাওয়াতকে। একটাবার মনে পড়েনি আমার কথা? না, আমি অপমান অবহেলা এত সহজে ভুলে যেতে পারি না। জাওয়াত বুঝলো তার প্রেয়সী কঠিন রেগে আছে। পিছন থেকে জড়িয়ে ধরল মালিহাকে। মালিহা কিছুক্ষণ ছোটার চেষ্টা করলেও পরক্ষণে জাওয়াদের বুকের সাথে লেপ্টে রইল। অনেক সময় হাজার কথা ব্যয় করা লাগে না, শুধু প্রেয়সীকে এভাবে একটু জড়িয়ে ধরলেই হয়। কিছুক্ষণ পর জাওয়াত অনুভব করলো টি শার্ট ভেজা। বলল, ইবনাত তুমি কাঁদছো কেন বোকা মেয়ে? জাওয়াদের কোমল কণ্ঠে মালিহার কান্নার বেগ বাড়ল। শব্দ করে কেঁদে উঠল সে। শক্ত করে জড়িয়ে ধরল জাওয়াতকে, যেন ছুটে যেতে না পারে। কান্না ভেজা গলায় বলল, এমন যদি করেন এরপর শুধু ও বাড়ি থেকে না, পৃথিবী থেকে চলে যাব, খুঁজে পাবেন না কোথাও। মানুষের ইমোশন নিয়ে খেলতে ভালো লাগে বুঝি? আমি কি মানুষ না, নাকি আমার অনুভূতি নেই? কেন এমন করেন? আমি যদি সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসতে পারি, তবে আপনি কেন এক ফোঁটা ভালোবাসা দিতে পারেন না? কেন কেন? জাওয়াদের বুক ধক করে উঠল। বুঝে না বুঝে মেয়েটাকে কত আঘাত করেছে সে, না জানি কত কষ্ট পেয়েছে, তবু ভালোবাসতে কার্পণ্য করেনি মালিহা। এটা ভেবে এত কষ্টের মধ্যেও জাওয়াদের সুখ সুখ অনুভব হচ্ছে। পৃথিবীতে কজন মানুষ মালিহার মতো জীবনসঙ্গী পায়? জাওয়াত পেয়েছে, সে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ। জাওয়াদের নেত্রযুগল ছলছল করে উঠল। ধরা গলায় বলল, আল্লাহর দোহাই ইবনাত, এমন কথা মুখেও আনবে না। তোমাকে এক ফোঁটা না, এক সমুদ্র ভালোবাসি। আর এই ভালোবাসার পরিমাপ করা যায় না, আছে শুধু বিশালতা আর গভীরতা। তোমার দুঃখগুলো নির্বাসনের শেষ সুযোগটা একবার দিয়েই দেখো। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো অভিযোগ করার সুযোগ দেব না। একটা বার ইবনাত, দিবে কি? মালিহা প্রত্যুত্তরে নীরব থাকে। সে তার মানুষটার বুক থেকে দুঃখগুলো নির্বাসনে দিয়ে সুখ খুঁজে নিতে ব্যস্ত। এই তো শান্তি। আহ! শ্বশুরবাড়িতে দুটো দিন থেকে পরদিন মালিহাকে নিয়ে বাড়ি ফিরে এলো জাওয়াদ। ঈদের আগে একদম ছুটি দিতে চান না অফিস থেকে। নিহাত জাওয়াদের পূর্বের পেন্ডিং ছিল ছুটি, তাই তো হঠাৎ চাওয়ায় ছুটি মঞ্জুর হয়েছে। শ্বশুরবাড়িতে আসার পর থেকে মালিহার পূর্বের সেই রুটিন অনুযায়ী জীবন চলছে, শুধু যুক্ত হয়েছে জাওয়াদের বাড়াবাড়ি রকমের ভালোবাসা যত্নের। প্রথম প্রথম এগুলো মালিহা খুবই আনন্দের সাথে উপভোগ করলেও এখন কেমন যেন বিরক্তি ধরে গেছে। ভালোবাসা দেখাতে গিয়ে মাঝে মধ্যে জাওয়াদ এমন অদ্ভুত কাণ্ড করে বসে, বিরক্তি আর রাগ না করে থাকা যায় না। মালিয়াকে সারপ্রাইজ দিতে জাওয়াদ নিজে নিজে কেক বানাতে গিয়েছিল কিচেনে। মালিয়াকে ঢুকতে দেয়নি। ঘন্টা দুয়েক পর একটা পোড়া কেক মালিয়ার সামনে হাজির করেছে। জাওয়াদের মন রক্ষার জন্য একটু মুখে দিয়েছিল। এত তিতা হয়েছে বেচারা, খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দিয়েছে। পরে কিচেনে গিয়ে দেখে ময়দা, চিনি, ক্রিম, দুধ আরও কেক বানানোর যে উপকরণ সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সময় নিয়ে সেগুলো মালিহার পরিষ্কার করা লেগেছে। এখন কথা হচ্ছে, সে যখন পারবে না তাহলে বানাতে কেন গেল? উপকরণ, কেক সবই নষ্ট হলো। আরও হুদায় খাটতে হলো মালিহার। এসব নিয়েই মালিহা প্রচণ্ড বিরক্ত জাওয়াদের উপর। ভালোবাসার বহিঃপ্রকাশ এমন জঘন্যভাবে না করলেও চলবে। শ্বশুরবাড়িতে আসার পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। আজ সকালে অফিসে যাওয়ার আগে জাওয়াদ বলে গিয়েছে তার জন্য সারপ্রাইজ আছে, এখন না সন্ধ্যায় দেখতে পাবে। সেই থেকে মালিয়া সারপ্রাইজের চিন্তায় বিভোর হয়ে আছে। না জানি মানুষটা আবার কোন আকাম করে রাখবে। বিয়ের পর থেকে এ পর্যন্ত জাওয়াদ মালিহাকে কোথাও বেড়াতে নিয়ে যায়নি। এখন রমজান মাস যখন, তখন বেরিয়ে পড়া যায় না। ইফতার বা সাহারি বাইরে গিয়ে করা যায়। ভালো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করবে বা শপিং করবে, এতে মালিহা খুব একটা খুশি হবে বলে মনে হয় না। অন্তত এতটুকু জানে জাওয়াদ। ভাবনা চিন্তার মাঝে দারুণ একখানা বুদ্ধি এসে উপস্থিত হলো মস্তিষ্কে। জাওয়াদ তখনই ফোন দিল প্রাণপ্রিয় বন্ধুর নাম্বারে। অফিস সামলিয়ে ও সব কিছুই আয়োজন করতে পারবে না। অজ্ঞাত বন্ধুর সাহায্যে খুবই প্রয়োজন। তাছাড়া বন্ধু আছে কি জন্য, যদি অন্য বন্ধুর বিপদে না সাহায্য করতে পারে? বন্ধুকে সব বুঝিয়ে দিয়ে নিশ্চিত হলো জাওয়াদ। অতঃপর নিশ্চিন্তে অফিসের কাজে মনোযোগী হলো। 3টার কিছু পরে জাওয়াদ অফিস থেকে ফিরল। বাড়িতে ফিরে মালিয়াকে বলল, একটু পর রেডি হয়ে থেকো, আমরা বেরোবো।
মালিয়া কৌতূহলী স্বরে বলল, কোথায় যাবেন? তাছাড়া রোজা রেখে কোথাও যাওয়ার ইচ্ছা নেই আমার। এমনিতেই শরীর ইদানিং খুব ক্লান্ত লাগে। জাওয়াদ মালিহার কথা আমলে নিল না। বলল, ইফতার আজ বাইরে করব, কিছু হবে না। বাইরে করবেন মানে? বাড়ির সবাই কি মনে করবে? তাছাড়া আম্মা যদি রাগ করেন? রাখো তোমার কিছু মনে করা। কি মনে করবে? আমার বউকে আমি নিয়ে যাব বাইরে ইফতার করতে, এতে কি হবে? তুমি সব কিছুতে এত প্যারা নেও কেন? প্যারা নেওয়ার কিছু না। আপনার সাথে গেলাম, তারপর সুযোগ বুঝে আপনার মা বোন আমাকে কথা শুনিয়ে দিবে। এসব আমার ভালো লাগে না। কারো খোঁচা কথা একদম সহ্য হয় না। চিন্তা করো না, আম্মাকে আমি চিনি, তিনি কিছু বলবেন না। আর রইল বাকি জাকিয়া, ও কিছু বলে দেখুক, ওর কানের নিচে হেলিকপ্টার নামাবো। সামান্য বিষয় নিয়ে ভাই বোনের মধ্যে ঝামেলা হোক আমি চাই না। মালিয়ার অবান্তর যুক্তি গ্রাহ্য করল না জাওয়াদ। রাগী স্বরে বলল, দেখো ইবনাথ, আমাকে রাগিও না। তোমার স্বামী তোমায় নিয়ে যাবে, তুমি যাবে, শেষ। এখানে এত কথা আসছে কেন? প্রতি উত্তরে মালিহা নীরব রইল, কিছু বলল না। নিজের বাড়াবাড়ি বুঝতে পারল। ততক্ষণে জাওয়াদ ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়েছে। আসরের নামাজ পড়ে মালিয়াকে নিয়ে জাওয়াদ বেরিয়ে পড়ল। মালিয়ার কেমন বুক ধুকপুক করছে। কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে লোকটা আল্লাহ জানেন। প্রায় 15 মিনিট পরে উপস্থিত হলো কাঙ্ক্ষিত গন্তব্যে। রিকশা থেকে নেমে একটা নদী, আর নদীর পার ছাড়া মালিহার নজরে কিছু বাঁধল না। প্রশ্নবিদ্ধ নয়নে জাওয়াদের পানে তাকায় সে। জাওয়াদ স্ত্রীর চোখের ভাষা পড়তে পারল। মুচকি হেসে বলল, এত অধৈর্য হলে চলে, চলো। মালিয়া কথা না বাড়িয়ে জাওয়াদকে স্মরণ করল। কয়েক পা বাড়াতে মালিহার চোখে মনোরম এক দৃশ্য ধরা দিল। মুহূর্তেই মন ছুঁয়ে গেল। বেশ পরিচ্ছন্ন জায়গাটা, নদীর তীরে। সেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মুগ্ধ দৃষ্টিতে জাওয়াদের পানে তাকালো মালিহা। চোখ দুটো চকচক করছে মালিহার। জাওয়াদ মালিহার চকচকে দৃষ্টি দেখে বুঝলো তার পছন্দ হয়েছে। নিশ্চিত হলো জাওয়াদ। বলল, আমরা আজ এখানে ইফতার করব, পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। এখানে আমরা দুজন শুধু, আর কেউ থাকবে না? না, শুধু তুমি আর আমি। এত কিছু কিভাবে ম্যানেজ করলেন? সে করেছি একভাবে, তোমাকে ভাবতে হবে না। ইফতারের সময় বেশি নেই। জাওয়াদ মালিয়াকে নিয়ে বসলো বিছিয়ে রাখা মাদুরে। সামনে খাবারের সব সমাহার। সূর্য উদয় হওয়া আর অস্ত যাওয়া, এই দুটো দৃশ্য নিঃসন্দেহে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে পড়ে। নদীর পাড়ে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের গায়ে যেন কমলা রঙা আবির মাখিয়ে দেওয়া হয়েছে। সূর্যাস্তের পরে কায়া জুড়ে নেমে আসবে আঁধার। মালিহা মুগ্ধ হয়ে সূর্যাস্ত দেখছে। সে ভাবতে পারেনি এত সুন্দর কিছু সারপ্রাইজ দিবে জাওয়াদ। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো জাওয়াদের দিকে। অন্যদিকে সব কিছু রেখে জাওয়াদ তাকিয়ে আছে তার জীবনের একান্ত সূর্যটার দিকে, যার অনুপস্থিতিতে জাওয়াদের গোটা জীবন আঁধারে ঢেকে যায়। মালিহা নামক সূর্যটার যত গভীরে প্রবেশ করছে, ততই যেন ঝলসে যাচ্ছে রমণীর প্রণয়ের অনলে। মনে মনে বলল, ঝলসে যাক হৃদয়, পুড়ে যাক অন্তর, তবু সে আমার থাক, একান্তই আমার। আজান হয়ে গেছে। আজ প্রথমবার জাওয়াদ মালিহা একসাথে ইফতার করছে। কিছু সময় পর মালিহা বলল, এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করব বলুন তো? জাওয়াদ প্রত্যুত্তরে মোহনীয় কণ্ঠে বলল, কৃতজ্ঞতা দূরের মানুষকে প্রকাশ করতে হয়, কাছের না। তুমি আমার আপন, একান্তই আমার। শুধু সারা জীবন তোমাকে ভালোবাসার সুযোগ দাও, এতে আমি শত খুশি। আমার হৃদয় আঙ্গিনায় ফুল হয়ে এসেছ। তোমার সৌরভ আমার ভগ্ন হৃদয়ের আনাচে কানাচে ফুলের গন্ধে মো মো করছে। ভঙ্গ হৃদয় হয়েছে সজীব। আর কি চাই? থেকে যাও আমার হয়ে। রাগ করো, অভিমান, অভিযোগ যাই করো, তাও আমার থেকে দূরে সরে যেও না। ভালোবাসার কোনো ডেফিনেশন হয় কিনা জানি না, কিন্তু তুমি আমার আস্ত ভালোবাসা। পৃথিবীতে ভালোবাসা নামক শব্দটা হয়তো তোমার জন্যই আবিষ্কৃত। প্রিয় পুরুষের মুখ থেকে এমন সুন্দর কথা শোনার পরে মালিয়ার কেমন ঘোর লেগে গেছে। ঘোর লাগা কণ্ঠে বলল, সত্যি? মিথ্যার কিছু নেই তো? তবে তুমি চাইলে কৃতজ্ঞতা স্বরূপ 1 ডজন বাচ্চার বাবা বানিয়ে দিতে পারো, আমি মাইন্ড করব না। জাওয়াদের দুষ্টমিতে মালিহা নিজেও হেসে ফেলল। নিঃসন্দেহে এটা পৃথিবীর সবচেয়ে উত্তম দৃশ্য। হয়তো এমন সুন্দর দৃশ্যে মহান আল্লাহও খুশি হয়েছেন। প্রিয় পুরুষের সাথে মনোরম পরিবেশে রমজানের এই উত্তম সময়ে ইফতার করার সৌভাগ্য কারো হয় কিনা জানা নেই, তবে মালিহার হয়েছে। মালিহা বলল, জাজাকাল্লাহ খায়রন স্বামী। প্রত্যুত্তরে জাওয়াদ বলল, ওয়া আনতুম ফা জাজাকিল্লাহ খায়রন বেবিজান। মালিয়া জাওয়াদের ফোন খুব একটা প্রয়োজন ছাড়া ধরে না,
কি একটা দরকারে ফোনটা হাতে নিল মালিয়া। ফোনের ফাইল অ্যাপে গিয়ে ফটো ফোল্ডারে গেল। জাওয়াত ওয়াশরুমে তখন। হঠাৎ একটা ছবিতে মালিহার চোখ আটকে গেল। শ্যামবর্ণের মায়াবী চেহারার এক মেয়ের ছবি। মালিহা জাওয়াদের কাজিন মহলের প্রায় সবাইকে চিনে, কিন্তু এ মেয়েকে সে চিনে না। এমনকি জাওয়াদও কখনো কিছু বলেনি। তবে কে এই মেয়ে? মেয়েটার ছবিটা একদম শেষের দিকে পড়ে আছে। পুরো ফোন না ঘাঁটলে বোঝাই যাবে না এই ছবিটা কোথাও আছে। এর মধ্যে জাওয়াদ রুমে আসলো। ছবিটা জাওয়াদের সম্মুখে ধরে মালিয়া বলল, কে এই মেয়ে? কি হয় আপনার? জাওয়াদের পা দুটো যেন সেখানে থমে গেছে। মুখটা যেন রক্তশূন্য হয়ে পড়েছে। আমতা কণ্ঠে বলল, ও কিছু না, তুমি চিনবে না। মালিয়ার সন্দেহ হলো। পুনরায় বলল, চিনব না? চিনিয়ে দিলেই হয়। চিনে নিব, সমস্যা কি? জাওয়াত পড়ল মহাবিপদে। কি বলবে সে? সে চাইছিল না ছবির মানুষটার কথা মালিহা জানুক। সম্পর্ক কেবল একটু সুন্দর সুশীল হচ্ছিল, কিন্তু মালিহা যদি জানে ছবির মেয়েটিকে আদৌ সুখে থাকবে তো? আবার যদি চলে যায় মালিহা? নানাবিধ চিন্তায় ফুল ভলিউমে ফ্যান চালতে থাকার পরেও জাওয়াদের শরীর বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। অজানা শঙ্কায় চিনচিন ব্যথা করছে বুক। এদিকে মালিহা প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে আছে। কখন জবাব দিবে জাওয়াদ সে আশায়। মেয়ে মানুষের মতো এমন রং ঢং করছেন কেন? আপনার অবস্থা দেখে মনে হচ্ছে ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ ছেলেটাকে টিচার পড়া ধরেছে। সহজভাবে বলে দিলেই হয় সে আপনার এক্স গার্লফ্রেন্ড। কাঁপাকাঁপি করার কি আছে বুঝলাম না। জাওয়াদ অবাক হওয়ার দরুন স্তম্ভিত দৃষ্টিতে মালিহার পানে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না মালিহা বিষয়টা এত সহজভাবে নেবে, যেখানে সে নিজেই। জাওয়াদের নড়াচড়া না দেখে মালিহা বিরক্ত হলো। ভ্রুকুচকে বলল, অদ্ভুত, এমন করছেন কেন? কি ভেবেছেন আমি জানবো না? জানাটা কি খুব অস্বাভাবিক বলুন? অস্বাভাবিক বটে, কিন্তু তোমার কেন স্বাভাবিক লাগছে তার প্রসঙ্গ, এবং তাকে কখনো তুমি দেখোনি তাহলে? মালিয়া স্মিত হেসে প্রত্যুত্তরে বলল, বলছি আপনার সব কাজিনদের আমি চিনি। সম্পর্ক আপনার সাথে অস্বাভাবিক থাকলেও তাদের সাথে মাঝে মধ্যে যোগাযোগ ছিল আমার। বিয়েতে সবাই উপস্থিত ছিল। আপনি নববধূকে ফেলে রেখে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বাকিরা তো ফেলে যায়নি। আফসোস এটাই যে যার সাথে সম্পর্ক ঠিকঠাক থাকার কথা তার সাথে আমার যোজন যোজন দূরত্ব ছিল। বিষয়টা কেমন অদ্ভুত না? আর রইল কথা আপনার প্রাণপ্রিয় এক্স গার্লফ্রেন্ডের কথা। মানুষ তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ছবি এভাবে ফাইলের শেষ প্রান্তে রাখে, একদম লুকিয়ে চুরিয়ে। এ সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই, আর নেই কোনো স্বীকৃতি। পরিবারের নিকট জবাবদিহিতার ভয়েও অনেকে এ কাজ করে। তবে যাদের অনেক সাহস তারা শুধু ফোনে না, ঘরের দেওয়ালেও টানিয়ে রাখতে দ্বিধাবোধ করে না। তবে আপনার সে সাহস নেই। যখন জিজ্ঞাসা করলাম কে এ মেয়ে, আপনি স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেলেন। খটকা এখানেই লাগলো। আমার ধারণা ভুল নয়, ঠিক বললাম তো স্বামী? জাওয়াদ কি বলবে বুঝে উঠতে পারছে না। মালিহা নামক মেয়েটাকে সে যতটা সহজ মনে করেছিল, কিন্তু দিন যাচ্ছে মেয়েটা ততই কঠিন হচ্ছে। কেমন যেন রহস্যময়ী। এসবের পিছে কি তার দোষ? ভাবনা চিন্তা না করে বলল, জেনেই যেহেতু গিয়েছো, কি আর করা? তুমি চাইলে চলে যেতে পারো ইবনাত, আর আটকাবো না। আমার জন্য তোমার জীবনটা ধ্বংস হোক চাই না। ফুঁসে উঠল মালিহা। তেড়ে আসলো জাওয়াদের দিকে। টি শার্টের কলার ধরে বলল, মুখ সামলে কথা বলুন। বিয়ে কি আমি প্রতিদিন করব? আপনার মুখ থেকে এমন অহেতুক অবান্তর কথা শোনার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছিলাম নাকি? প্রেম করেছিলেন ভালো কথা, এখন ভুলে যান। কখনো যদি এসব নিয়ে কিছু শুনি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে। বেড়া মানুষ এমন মিনমিন করেন কেন? জাওয়াদ আস্তে করে নিজের কলার থেকে মালিয়ার হাতটা সরিয়ে দিল। দুজনে এখন খুব কাছাকাছি। জাওয়াদ কিছু না বলে মালিয়া আর তাল মধ্যকার সামান্য দূরত্ব গুছিয়ে দিল। দুজনের মধ্যে ফাঁক ফোকর নেই। মালিয়া ঠিক পেয়ে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। লোকটার উদ্দেশ্য তার ভালো ঠেকছে না। চোখের মণিগুলো কেমন নেশালো। জাওয়াদ মালিয়াকে শক্ত করে আলিঙ্গনে আবদ্ধ করলো। মালিহার মাথাটা ঠিক জাওয়াদের হৃৎপিণ্ড বরাবর। মালিয়া শুনতে পারছে জাওয়াদের অস্বাভাবিক হৃৎস্পন্দন। নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করল না মালিহা। প্রিয় মানুষটার বুকে চুপটি করে মাথা ঠেকিয়ে মিশে রইল। জাওয়াদ মোহনীয় স্বরে বলল, ইবনাত জান, এত তেজ কোথায় থেকে আসে? আমি তো ভাবতে পারছি না ইবনাতের এমন তেজস্বী রূপ। বলি কোমলমতি বউটা আমার। আমি আমার জীবনের সব পিছুটার অতীত ধুইয়া মুছে সাফ করে তোমার কাছে এসেছি। আরও মাস তিনেক আগে নিজের ভুল বুঝতে পেরেছিলাম, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে নিজেকে আটকে রেখেছিলাম। ভেবেছিলাম বিয়ের পর থেকে যে মেয়েটাকে ইগনোর করে গেছি, সে কি বিয়ের মাস তিনেক পরে পরিবর্তিত আমাকে মেনে নিতে পারবে? তোমার খোঁজ খবর ভাবের থেকে নিতাম। একদিন সাহস করে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, চেষ্টা করতে ক্ষতি কোথায়?
যদি এই অদমকে ক্ষমা করে সুন্দরী রমণীটি ঠাঁই দেয়, পরিশেষে তুমি আমি একসাথে সবসময়ের জন্যই আল্লাহ উত্তম ফয়সালাকারী। তিনি বারবার তা প্রমাণ করে দেন। কিন্তু তুমি কোনো আশায় ছিলে, অন্য কেউ হলে কখনোই থাকতো না। আমি সবসময় আল্লাহর সিদ্ধান্ত উত্তম রূপে গ্রহণ করেছি। তিনি উত্তম পরিকল্পনাকারী। আমি কষ্ট দুঃখ যে কম পেয়েছি তা কিন্তু না, খারাপ আমারও লেগেছিল। আমার প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে চাওয়া ছিল তিনি যেন আমার জন্য যা উত্তম সেটাই করেন। অতঃপর ধৈর্যের ফল আমি আজ এত কাছাকাছি। কিন্তু আমার সব বোনেরা এভাবে ধৈর্য ধরতে পারে না, অল্পতেই হাঁপিয়ে যায়, বিচলিত বোধ করে। ধৈর্যের প্রথম অংশ হচ্ছে মাকাল ফলের চেয়েও তিক্ত, কিন্তু শেষের অংশ মধুর চেয়েও মিষ্টি। আফসোস তারা তিক্ত অংশে অধৈর্য হয়ে পড়ে, তাই মিষ্টতার স্বাদ তারা পায় না। আমি ধৈর্য ধরেছি, আমি পেরেছি, আলহামদুলিল্লাহ। জাওয়াদ বলল, আলহামদুলিল্লাহ, আসলে তুমি অনন্য। সবাই আমাকে মালিহা ডাকে, অথচ আপনি কেন ইবনাত ডাকেন? আমার ভালো লাগে। তুমি তোমার নামের মতোই সুন্দর। নামের অর্থ জানো? না। মালিহা ইবনাত অর্থ রূপসী কন্যা। তুমি তো আসলেই তাই। হয়েছে, আর ঢপ দিতে হবে না। আমি কেমন সেটা ভালো করে জানি। মিথ্যা বলে ইমপ্রেস করা লাগবে না। দেখি ছাড়ুন, কাজ আছে। আজকাল সততার দাম নেই। মন থেকে বললাম, বিশ্বাস করলে না। তাছাড়া তুমি আমার স্থায়ী সম্পত্তি। তোমাকে দু চারটে ভিত্তিহীন মিথ্যা বলে ইমপ্রেস করব কেন? আমার কি সেই বয়স আছে? তুমি তো আমারই, হোক সুন্দর বা অসুন্দর, আর কোথাও যাবে না। এভাবে লেপ্টে থাকবে। শোনো মেয়ে, স্বামী সেবা আগে, পরে অন্য কাজ। মালিহা মন দিয়ে শুনল সবগুলো কথা, প্রত্যুত্তরে নীরব রইল, মিশে রইল বক্ষপিঞ্জরে একদম কাছে। শুকরিয়া আদায় করলো নিবৃত্তে আল্লাহর কাছে। এমন একটা দিনের আশায় ছিল সে। দেরিতে হলেও পরম দয়ালু মহান আল্লাহ তাআলা তা কবুল করেছেন। মালিয়া মহাখুশি। কিছু সময় পর আস্তে করে বলল, আমাদের দুঃখগুলো নির্বাসনে পাঠিয়ে আল্লাহ তাআলা মনে হয় সুখের বাহনে করে এক নিষ্পাপ শিশুর আগমন ঘটাবেন। শিওর না, শুধু মনে হলো। কথাগুলো জাওয়াদের কর্ণকুহরে প্রবেশ করতেই শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। অবাক গলায় বলল, সত্যি বলছো ইবনাত? তার মানে আমি? জাওয়াদের কণ্ঠে আটকে যাচ্ছে। অতি খুশিতে সে কি বলবে ভেবে পাচ্ছে না। মালিয়া বলল, কিছুটা শিওর। আগে থেকে এত লাফাতে হবে না। আমার পিরিয়ড ডেট 2 দিন আগে চলে গিয়েছে, বিলম্ব হয় না, তাই মনে হলো আর আপনাকেও জানালাম। আল্লাহ যেন সত্যি সত্যি দেন। ইবনাত, তুমি বেশি বেশি করে দোয়া করো। তোমার দোয়া আল্লাহ বেশি কবুল করবেন। চুপ করুন তো, আল্লাহর কাছে সবাই সমান। তিনি সবার দোয়া কবুল করেন, শুধু দোয়াটা মন থেকে করতে হবে। আসুন আমরা আজ থেকে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করি, আল্লাহর কাছে একটা নেক সন্তানের দরখাস্ত করি। ইনশাআল্লাহ দয়াময় প্রভু ফেরাবেন না। জাওয়াদ বলল, অবশ্যই, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 দশক পরের কথা। অম্বরে ফুটে উঠেছে নতুন চাঁদ। আজ চাঁদ রাত, পরদিন ঈদ। আলহামদুলিল্লাহ। ছাদে গিয়েছে মালিয়াকে জাওয়াদ ছাদে নিয়ে গেছে মালিয়াকে জাওয়াদ। দুজনে মিলে চাঁদ রাত উপভোগ করবে ইনশাল্লাহ। ঈদের কিছুদিন পরে জাকিয়ার বিয়ে। ছেলে ইটালিতে সেটেল, সেখানে নিয়ে যাবে বিয়ের পর জাকিয়াকে। মালিয়ার বাসুর আর্মিতে আছেন। সব ঈদ বাড়িতে পালন করার ভাগ্য হয় না তার। এবার হয়েছে, আলহামদুলিল্লাহ। বোনের বিয়ে বড় ভাই থাকবে না, তাই কি হয়? শূন্য অম্বরের দিকে চেয়ে মালিহা জাওয়াদকে উদ্দেশ্য করে বলল, সুখী পরিবার তাই না? আমাদের দুঃখগুলো নির্বাসন হচ্ছে। জাওয়াদ ছোট্ট করে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। মালিহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি প্রিয়তমা। চাঁদ রাতকে সাক্ষী রেখে বলছি, আমার ভালোবাসায় বিন্দুমাত্র খাত খুঁজে পাবে না, পুরোটাই খাঁটি। এক ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে মালিহার। মুচকে এসে বলল, ভালোবাসি প্রিয়তম।